কিভাবে হলো এ সম্পর্কে আপনার কিছু জানা থাকলে আমাকে বলুন মিসিমা। এক নিঃশ্বাসে কথাটা বলল পুলিশ অফিসার জামাল। পুলিশ অফিসার জামালের কথা শুনে ভীত কণ্ঠে ইমা বেগম বলল, স্যার আমি এ ব্যাপারে কিছু জানি না। দেখুন ম্যাডাম, ভয় পাবেন না, আপনি আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন প্লিজ। ইমা বেগম কাঁদু কাঁদু গলায় বলল, এ ব্যাপারে আমি কিছু জানি না স্যার। সবে মাত্র দুদিন হলো তাদের বিয়ে হয়েছে, দুদিনের মাথায় কে বা কেন নববধূকে খুন হতে হলো বলে ইমা বেগম কান্নায় ভেঙে পড়ল। ম্যাডাম আপনি শান্ত হয়ে বসুন। আচ্ছা ওনার হাজবেন্ড মুন্না, উনি মানুষ হিসাবে কেমন? ওনার মদ জুয়া কিংবা অন্য কোনো নেশা আছে? জামালের মুখে এমন কথা শুনে রোশনি বলল, না স্যার, মুন্না ভাইয়া খুবই ভালো মানুষ, উনি এসব বাজে কাজ করেন না। রোশনির কথা শুনে পুলিশ অফিসার জামাল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এমন সময় জামালের চোখ পড়ল রোশনির হাতে থাকা মোবাইল ফোনের দিকে। রোশনির মোবাইল ফোনের স্ক্রিনে সেভ করে রাখা রোশনির একটি ওয়েস্টার্ন ড্রেসের ছবি। ছবিতে রোশনিকে অসম্ভব সুন্দর লাগছে। পুলিশ অফিসার জামাল বলল, আপনি কে? স্যার ও আমার মেয়ে রোশনি। ও আচ্ছা, তাহলে আপনার সাথে আপনার মেয়েও থাকে? এমন সময় রোশনি বলল, জামাল স্যার, মুন্না ভাইয়াকে আমি অনেক পছন্দ করতাম। ইমা বেগম রোশনিকে চুপ করিয়ে দিয়ে বলল, স্যার বাদ দিন ওর কথা, ও ছোট মানুষ, ওকে বলতে দিন। স্যার ও কি বলবে আমি বলছি। ও মুন্নাকে অনেক পছন্দ করত। যেদিন মুন্নার বিয়ের পাকা কথা হয় সেদিন তো রোশনি ইলাহি কাণ্ড ঘটিয়ে দিয়েছিল। আমি আর রোশনি বাসার চারপাশ সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, কারণ আজ মুন্নার বিয়ে পাকা হবে। আমি আর আমার মেয়ে রোশনি এই ফ্ল্যাটে একা থাকি, তাই আজ থেকে 3 বছর আগে ফ্ল্যাটের একটা রুম মুন্নার কাছে সাবলেট ভাড়া দিই। মুন্না খুব পরিপাটি শিক্ষিত স্মার্ট ছেলে হিসাবে খুব কম সময়ে আমাদের সাথে মিশে যায়। আমরা মুন্নাকে আমাদের পরিবারের একজন হিসাবে ধরে নিই। আমি আর রোশনি বাসার কাজ শেষ করে দুপুরের খাবার রেডি করার জন্য রান্নাঘরের দিকে যাই। তোর কিছু করতে হবে না, যা করার আমি করছি, তুই শুধু আমাকে একটু একটু হেল্প কর। যা গিয়ে ফ্রিজ থেকে মাছ মাংস বের কর। রোশনি কোনো কথা না বলে রান্নাঘর থেকে ফ্রিজের দিকে চলে যায়, আর আমি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ি। কলিং বেলের শব্দ শুনে আমি গিয়ে দরজা খুলে দেই। দরজা খুলতেই রুমে প্রবেশ করে মুন্নার হবু শ্বশুর মমিন খান ও ঘটক সাইফুল। আমি তাদেরকে ড্রয়িং রুমে গিয়ে বসতে বলি। মমিন খান ও ঘটক সাইফুল আমি তাদেরকে রেখে আবারও রান্নাঘরের দিকে চলে আসি। ঘটক সাইফুল ও মমিন খান ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। আমি রান্নাঘরে প্রবেশ করে দেখি রোশনি মেহমানদের জন্য শরবত বানাচ্ছে। আমি রোশনিকে বললাম, কি হলো, শরবত বানানো এখনো শেষ হয়নি? ওনারা তো চলে এসেছেন, দুপুরের খাবার টাইম হয়ে যাচ্ছে, এখনো রান্না বান্না কিছুই শেষ হয়নি। একটু শরীরটা নাড়িয়ে চালিয়ে কাজ কর। দেখো মা, আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারবো না, আমি তো আর যন্ত্রণা যে তুমি সুইচ টিপলে আমি কাজ করতে থাকলাম। রোশনির মুখে এমন কথা শুনে আমি আর কিছুই বললাম না। আমি চুপচাপ রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। রোশনি শরবত বানাতে বানাতে মনে মনে ভাবতে লাগলো, এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র মেয়ে যে কিনা তার পছন্দের মানুষ অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, আর আমি তার শ্বশুর বাড়ির মানুষদের শরবত বানিয়ে খাওয়াচ্ছি। দাঁড়া, আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করার স্বাদ মেটাচ্ছি, আর ওরা ওদের মেয়ে বিয়ে দেবার জন্য বাংলাদেশে পাত্র খুঁজে পাচ্ছে না, এসেছে আমার পছন্দের মানুষের কাছে তাদের মেয়ে বিয়ে দিতে। বিয়েও কিভাবে হয় আমি দেখাচ্ছি। বিয়েটা যদি আমি না ভাঙতে পারি তাহলে আমার নাম রোশনি না। বলে শরবতের গ্লাসে চিনির পরিবর্তে লবণ দিয়ে ভালো করে শরবত বানিয়ে ফেললো রোশনি। নে এবার শরবত খেয়ে হয় হসপিটালে যাবি, না হলে বিয়ে ভেঙে এই বাসা থেকে পালাবি। বলে শরবতের ট্রে নিয়ে রোশনি ড্রয়িং রুমের দিকে চলে যায়। রোশনি শরবতের ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে সালাম দিয়ে শরবতের ট্রেটি টেবিলের উপর রাখে। রোশনি এক গ্লাস শরবত ঘটক সাইফুলের হাতে দিয়ে আরেকটি গ্লাস মমিন খানের দিকে এগিয়ে দেয়। সাইফুল কোনো কথা না বলে শরবতের গ্লাসে মুখ লাগাতেই চিৎকার দিয়ে ওঠে। সাইফুলের চিৎকার শুনে মমিন খান চমকে উঠে বলে, কি হয়েছে ঘটক সাহেব, আপনি তো দেখছি দিবালোকে স্বপ্ন দেখছেন। আরে মশাই, আমি স্বপ্ন দেখতে যাব কেন, শরবতের গ্লাসে একটা চুমুক দিয়ে দেখুন, নতুন রেসিপির শরবত মনে হয়। ঘটক সাইফুলের কথা শুনে মমিন খান একটা হাসি দিয়ে বলল, কি যা তা বলছেন ঘটক সাহেব। বলে মমিন খান রোশনির দিকে তাকালো। তুমি কে? তোমাকে তো চিনলাম না, আমি হলাম মুন্নার ছোট বউ। রোশনির মুখে এমন কথা শুনে মমিন খান চমকে উঠে বলল, কি বলছে সব, ছোট বউ মানে কি, বিয়ে করেছে নাকি? আরে না মশাই, ছেলে আগে বিয়ে করলে তাহলে এখন আপনার মেয়েকে বিয়ে করতে যাবে কেন? আমি ঘটক সাইফুল, আমার কথা কাজে 100% মিল পাবেন। বলে রোশনির দিকে তাকিয়ে বলল, মুন্না কোথায়, মুন্নাকে ডাকো তো। রোশনি বলল, ঠিক আছে আপনারা বসুন, আমি আমার হাজবেন্ড মুন্নাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। বলে রোশনি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মুন্নার কথায় রোশনি 100 বার কান ধরে উঠবস করতে লাগলো। এমন সময় আমি বেডরুমে প্রবেশ করলে রোশনি কান ধরে উঠবস থামিয়ে দাঁড়িয়ে পড়লো। মুন্না রোশনিকে ধমক দিয়ে বলল, এখন দাঁড়িয়ে আছিস কেন, আজকে যতক্ষণ পর্যন্ত তোর 100 বার কান ধরে উঠবস না করবি ততক্ষণ পর্যন্ত তোর মাপ নেই। শয়তান মেয়ে কোথাকার, অকাম কুকাম করার সময় মনে থাকে না যে শাস্তি পেতে হবে। আমি বললাম, কি হয়েছে, ও আবার তোমার সাথে কি করেছে? আন্টি আপনি তো সবকিছুই দেখলেন, ও আমার শ্বশুর বাড়ির লোকদের কাছে বলেছে ও নাকি আমার ছোট বউ। শুধু এখানেই শেষ নয়, ও লবণ দিয়ে শরবত বানিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে খেতে দিয়েছে। আন্টি আজ আর আপনার কোনো কথা শুনবো না, আজ ওর একদিন কি আমার একদিন। স্যার সেদিন মুন্নার শ্বশুর বাড়ির লোকেরা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে মুন্নার সাথে তাদের মেয়ের বিয়েটা পাকা করে, কারণ মুন্নার মতো পারফেক্ট ছেলে হাজারে একটা মিলবে কিনা সন্দেহ আছে। পুলিশ অফিসার জামাল বলল, আচ্ছা যাই হোক, আপনারা কি বলতে পারবেন এই দুদিনের মধ্যে তাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো ধরনের মনোমালিন্যতা কিংবা কথা কাটাকাটি হতে শুনেছেন? ইমা বেগম বলল, না স্যার, পরিচিত কিংবা অপরিচিত কাউকে অসময়ে বাসায় আসতে দেখেছেন অথবা ফোনে কারোর সাথে কোনো ধরনের ঝামেলা হতে শুনেছেন? ইমা বেগম আবারও না সূচক উত্তর দিল। জামাল বলল, তাহলে আমরা এখানে সময় নষ্ট না করে চলুন লাশের পাশে যাই, দেখি কোনো এভিডেন্স পাই কিনা। বলে ইমা বেগমের দিকে একটা খাতা এবং
কলম দিয়ে পুলিশ অফিসার জামাল সিগনেচার করতে বলল। ইমা বেগম পুলিশ অফিসার জামাল যে জায়গায় সিগনেচার করতে বলল সেখানে সিগনেচার করে দেয়। তারপর রোশনিকেও সিগনেচার করতে বলল। রোশনি যখন সিগনেচার করতে কলমটা হাতে নেয় তখন রোশনির হাত থেকে কলমটা পড়ে যায়। রোশনি কলমটা তুলে খুব সতর্কতার সাথে পুলিশ অফিসার জামালের দেখানো স্থানে সিগনেচার করে দেয়। তারপর কনস্টেবল সাইফুলকে গাড়ি বের করতে বলে। তারা সবাই অফিস থেকে বেরিয়ে যায়। পুলিশ অফিসার জামাল রুমে প্রবেশ করে দেখলো লাশের পাশে বসে মুন্না কান্না করছে। মুন্নার শ্বশুর মোমিন খান একমাত্র মেয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। মোমিন খান হাউমাউ করে কান্না করছে। মাত্র 2 দিন হলো মেয়ের বিয়ে হয়েছে, আর 2 দিন পর মেয়ের লাশ দেখা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। পুলিশ অফিসার জামাল মোমিন খানকে সান্ত্বনা দিয়ে বলল, দেখুন আঙ্কেল, এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই, তবে আপনি আমার উপর ভরসা রাখুন। হত্যাকারীকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে তার সুষ্ঠু বিচার করা হবে। কথাগুলো বলে পুলিশ অফিসার জামাল লাশের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জামাল দেখলো মানুষটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জামাল বুঝতে পারছে যে নববধূর পেটে ধারালো দাও দ্বারা আঘাত করা হয়েছে এবং আঘাতটা খুব কাছ থেকে করা হয়েছে, কারণ লাশের হাতের আঙ্গুলগুলোতে চামড়া লেগে আছে। পুলিশ অফিসার জামাল কনস্টেবল সাইফুলকে ডেকে বলল, অ্যাম্বুলেন্স ডাকো, লাশ পোস্টমর্টমের জন্য নিতে হবে। কনস্টেবল সাইফুল ইয়েস স্যার বলে অ্যাম্বুলেন্স ডাকার জন্য বেরিয়ে গেল। জামাল আবারও লাশের চারিপাশ ভালোভাবে দেখতে লাগলো। এমন সময় জামালের চোখ পড়ল নববধূর চোখের দিকে। দেখো, নববধূর চোখ মনে হয় উপড়ে ফেলা হয়েছে। পুলিশ অফিসার জামাল কৌতূহলী হয়ে লাশের পাশে বসে ভালো করে চোখগুলো দেখতে লাগলো। জামাল বুঝতে পারলো যে লাশের চোখে কাঁটা চামচ দ্বারা আঘাত করা হয়েছে, ফলে কাঁটা চামচের মতো দাগ চোখের চারিপাশে দেখাচ্ছে। কিন্তু জামাল বুঝতে পারছে না এই খুনটা কে করেছে, কেনই বা করেছে। এতটা নৃশংসভাবে মানুষকে হত্যা করতে পারে। হঠাৎ জামাল চমকে উঠে ও মাই গড বলে দাঁড়িয়ে যায়। জামালের চোখের সামনে ভেসে ওঠে সিগনেচার করতে গিয়ে রোশনির হাত থেকে কলমটা পড়ে যাওয়ার দৃশ্যটা এবং রোশনির মোবাইল স্ক্রিনে রাখা তার ওয়েস্টার্ন ছবিটা। অথচ সে এখন হিজাব পরে আছে। জামাল সাথে সাথে বসে হাতটা টান দিয়ে ধরে দেখে লাশের হাতে বৃদ্ধাঙ্গুলে একটা ক্ষত রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে কোনো কিছু ঢুকেছে এবং সেটা অনেকটাই গভীর। পুলিশ অফিসার জামালের এমন কাণ্ড দেখে রোশনি ভয়ে কাঁপতে লাগলো। কিছু না মনে করলে একটু হিজাবটা খুলবেন। জামালের কথা মতো রোশনি হিজাবটা খুলতেই জামাল দেখতে পেল রোশনির ঘাড়ে ও গলায় অনেকটা জায়গায় খামচির দাগ লেগে আছে, যে চামড়াটা লাশের আঙ্গুলে লেগে আছে। আর তার কারণ নয়, তাই ছোট্ট মেয়ে রোশনির। পুলিশ অফিসার জামাল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রোশনি তুমি? পুলিশ অফিসার জামালের কথা শুনে রোশনি